ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘর্ষ, যে যুদ্ধ, সেটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, তাতে আমি সবচেয়ে বেশি চিন্তিত ভারতের উপরে তার কি প্রভাব পড়বে, কি ধরনের, কি মারাত্মক প্রভাব পড়বে। আপনারা শুধু একটু শুনে নিন কি কি প্রভাব পড়বার সম্ভাবনা দেখা দিয়েছে, মানে আশঙ্কা দেখা দিয়েছে আমাদের মনে। আকাশে আশঙ্কার মেঘ জমা হয়েছে। প্রথমত হচ্ছে তেলের দাম হু হু করে বাড়তে পারে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। মুদ্রাস্ফীতি মানে তেলের দাম বাড়লেই বুঝতে পারেন অপরিশোধিত তেল যা আসে মিডল ইস্ট থেকে, মানে মধ্যপ্রাচ্য থেকে, সেগুলো সমস্ত আটকে যাবে, আটকে গিয়েছে ইতিমধ্যে। আমি পরে বিশদে বলছি। আটকে গিয়েছে ইতিমধ্যে এবং এরপরে আরো আটকে যাবে। এখানে কি তেল আসবে আমরা জানি না, আর আমাদের কত তেল মজুদ আছে তা নিয়েও আমরা কিন্তু খুব একটা জানি না। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী সংসদে একটা কথা বলেছেন, একটা হিসেব দিয়েছেন, কিন্তু সেই হিসেবের সঙ্গে তার আগের দেওয়া হিসেব আবার মিলছে না। কোনটা যে ঠিক কোনটা বেঠিক আমরা জানি না, উই ডু নট নো। সরকারও জানে কিনা আমরা জানি না, সবচেয়ে বড় কথা। কেননা একবার বলছে 65 দিনের তেল মজুদ আছে, কখনো বলেছেন 45 দিনের আছে। যাই থাকুক, মোটামুটি যে তেল মজুদ আছে বলা হচ্ছে, যদি সেটা শেষ হয়ে যায় এবং তার আগে যদি এই যুদ্ধ না থামে তাহলে কি হবে, সেইটাই হচ্ছে সবচেয়ে চিন্তার। পরে আসছি সে কথায়। কেন এই কথা বলছি, আর কি কি জায়গায় প্রভাব পড়তে পারে দেখুন। তারপরে হচ্ছে গুজরাটের সেরামিক শিল্প। এই সেরামিক শিল্পের জন্য যা লাগে, বিশেষ করে এলএনজি, বিশেষ করে তেলের দরকার হয়। এই অপরিশোধিত তেল না এলে, গ্যাস না হলে, সেই তার একটা র মেটেরিয়াল মতো লাগে, এবং সেটা কিন্তু হবে না। গুজরাটের সেরামিক শিল্প সেটা পুরোপুরি আটকে যাবে। ভারত থেকে যা যা রপ্তানি হয় তার মধ্যে খুব বড় রকমের রপ্তানি হয় বাসমতি চাল, এবং বাসমতি চাল, আরেকটা হচ্ছে চা, আমাদের দার্জিলিং এর চা, দার্জিলিং বলি বা অসম বলি, যাই হোক, চা, এই যে রপ্তানি হয় এইগুলো প্রচুর ভাবে ব্যাহত হবে। ব্যাহত হবে মানে প্রায় বন্ধ হয়ে যেতে পারে। এই মধ্যপ্রাচ্যে, বিশেষ ইরানে, ইরাকে আমাদের বাসমতি চাল প্রচুর যায়। 50% তাদের যা প্রয়োজন হয় তার 50% আমাদের দেশ থেকে যায়। সেই চাল যদি সেখানে না পৌঁছয়, যদি না রপ্তানি হয়, তাহলে আমাদের দেশের মাটিতে ফিরে আসবে। দেশের মাটিতে ফিরে এলে সে সমস্ত চাল সস্তায় বিক্রি করতে বাধ্য হবেন যারা যারা ট্রেডার, যারা ব্যবসায়ী, এবং তাতে একটা বিশাল লোকসানের মাঝে পড়তে হবে তাদের। লোকসানের বহর তারা সামলাতে পারবেন কিনা সন্দেহ, এতটা লোকসান হতে পারে তাদের। এবারে দেখুন বিমান ভাড়া, বিমান ভাড়া বাড়বে, এবং বিমান ভাড়া ইতিমধ্যে বেড়ে গিয়েছে। বিমান ভাড়া এখান থেকে লখনৌ এর ভাড়া 9 লক্ষ টাকা হয়েছে আমরা জানি। মানে তাও এটা প্রতিদিন বাড়তে থাকবে। এই বিমানগুলোকে ঘুর পথে যেতে হবে, অনেক ঘুরে যেতে হবে, কারণ যেভাবে যুদ্ধ চলছে, যেখানে চলছে তার উপর দিয়ে যেতে পারবে না। এবারে আসছি আমরা, দেখুন যে ভারতীয়রা আছেন ইসরায়েল, এই প্রায় 28,000 ভারতীয় রয়েছেন। তারা কি করে ফিরবেন, তাদের নিরাপত্তা কি হবে, তারা কেমন ভাবে ফিরবেন? ভারত একেবারে চুপ হয়ে আছে, আমরা জানি না। হয়তো বলা হয়েছে, মাঝে মাঝে বলা হচ্ছে তাদের ফিরিয়ে আনা হবে, হতে পারে। ইরানেও প্রচুর ভারতীয় আছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ভারতীয়রা আছেন। তারা কিভাবে আছেন, কিভাবে ফিরবেন, তা নিয়ে একটা ভীষণ দুশ্চিন্তা কিন্তু আমাদের সকলের মাথায় রইল, এটা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এই যুদ্ধ নিয়ে আমরা কি ভাবছি, ভারত সরকার কি ভাবছেন, ভারতের প্রধানমন্ত্রী কি ভাবছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী কি ভাবছেন? তিনি তো অনেক কথা বলে থাকেন অন্য ব্যাপারে, আমরা জানি, দেশের লোকের ব্যাপারে। দেশের যদি কেউ বিরোধিতা করে, সরকারের বিরোধিতা করে, তাদের সঙ্গে সঙ্গে জেলে ভরে দেওয়া হয়। অনেক বড় বড় কথা জনসভায় শুনে থাকি, নির্বাচনী প্রচারে তার মুখে খই ফোটে, আমরা শুনবার জন্য ব্যস্ত হয়ে থাকি। তিনি মন কি বাত বলেন, তিনি অন্যদের মনের কথা শুনতে কিন্তু চান না। সবচেয়ে সমস্যার কথা এটাই। এবং যেখানে প্রয়োজন সেখানে তিনি কথা বলেন না, এবং তার যারা অন্ধ ভক্ত তারা বলেন খুব ভালো করছেন, খুব ভালো করছেন, ঠিকই করছেন, কেন বেশি বলবেন। এই অন্ধভক্তরা এক সময় চিৎকার করতেন যখন মনমোহন সিং বেশি কথা বলতেন না, কিন্তু মনমোহন সিং প্রয়োজনের সময় ঠিক কথাটা বলতেন, যে কাজটা করবার ঠিক করেছিলেন। কিন্তু তিনি তো অত্যন্ত শিক্ষিত ছিলেন, কোন মাপের ছিলেন, তার প্রজ্ঞা কোথায় ছিল আমরা জানি, সারা পৃথিবী তাকে মানত। নরেন্দ্র মোদীকে অনেকেই সম্মান করেন বা আলিঙ্গন করেন তিনি গিয়ে সমস্ত রাষ্ট্রপ্রধানদের। কিন্তু ক্রমেই ভারত কেন একঘরে হয়ে যাচ্ছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি এই নরেন্দ্র মোদীর নীরবতা। আর এই নীরবতা নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। এমনকি আমাদের সাংসদ, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন যে মোদীর এই নীরবতা মোটেই ভালো হচ্ছে না, তাই নিয়ে বিজেপি একবার ধুন্ধুমার লাগিয়েছে।
কেন তিনি এটা বলবেন? এটা নাকি অপমান করা হচ্ছে। এইটা অপমান করা হয়। তিনি যখন মনমোহন সিং বলতেন, মনমোহন সিংকে তখন কোনো অপমান হতো না। অত বড় একটা প্রাজ্ঞ ব্যক্তিকে তিনি বলতেন। সবাই তখন হৈ হৈ করেন। ঠিক বলেছেন, খুব খাঁটি কথা বলেছেন। অদ্ভুত আমাদের দেশ, অদ্ভুত দেশ সত্যি। ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশ স্বাধীন করেছেন তখন অটল বিহারী বাজপেয়ী তাকে কিভাবে সম্মান জানিয়েছেন আমরা জানি। জওয়াহরলাল নেহেরু বিদেশে মাটিতে বক্তব্য রাখছেন, ইউনাইটেড নেশনসে ছুটে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী শোনবার জন্য। নেহেরু কি বলবেন শোনবার জন্য, এবং নেহেরু সেখানে এমন ভাষণ দিয়েছিলেন, সেটা শুনে অটল বিহারী তাকে গিয়ে বলেছিলেন বক্তৃতার শেষে যে আপনি যখন বলছিলেন তখন মনে হচ্ছিল যেন আপনি ভারতের সংসদে দাঁড়িয়ে কথা বলছেন। নেহেরু বলেছিলেন, হ্যাঁ সেটাই মনে হচ্ছিল আমারও। এই ধরনের পারস্পরিক শ্রদ্ধা সম্মান ছিল শাসক এবং বিরোধীদের মধ্যে। এখন সেটা একেবারে শেষ। সেই জন্য আমাদের সরকার কি করছে বিরোধীরাও জানতে পারে না, এবং সরকার প্রাণ করে চেষ্টা করে সেটা যাতে কিছুতেই বাইরে প্রকাশিত না হয়। এই জন্যে প্রধানমন্ত্রী চুপ করে থাকেন। কিন্তু চুপ করে থাকলে তো চলবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই যে মার্কিন সাম্রাজ্যের অধিপতি ট্রাম্প কি কাণ্ড করে যাচ্ছেন, সেটাই এবারে আসছি। ট্রাম্প এত কাণ্ড করে গেলেও কেন ইরানকে বাগে আনতে পারছেন না, সে কথাটাই বলবো আজকে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, তবে অনুরোধ করব আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার করুন, কমেন্ট করুন, আর ওই বেলটা আছে যেটা, সেটাকে অন করে রাখুন, তাহলে এই নোটিফিকেশন গুলো আপনাদের কাছে যাবে। ইরান জানে যে এটা তাদের টিকে থাকার যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। 5,000 বছরের সভ্যতা, সেই সভ্যতা কিন্তু কারোর কাছে ভুলুণ্ঠিত হয়নি। সেই গর্ভ, সেই ঐতিহ্য তারা ধরে রাখতে চায়। এই যে যিনি মারা গেলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই, তার বিরুদ্ধে দেশে কিন্তু প্রবল বিক্ষোভ ছিল আমরা জানি, এবং এমন বিক্ষোভ তৈরি হয়েছিল মাঝখানে যে সবাই তার মৃত্যুদণ্ড কামনা করছিল, বলছিল এই সরকার চলবে না, খামেনেইকে নামিয়ে দাও সিংহাসন থেকে। এইরকম হয়েছে, সাংঘাতিক ভাবে হয়েছে, এবং সেই বিক্ষোভ দমন পীড়ন নীতির মাধ্যমে থামানো হয়েছিল, থামিয়েছিলেন এই খামেনেই। তবুও এমন একটা ব্লান্ডার করলো আমেরিকা এবং ইসরায়েল যে সেই খামেনি এখন শহীদের মর্যাদা পাচ্ছেন, শুধু নয় ক্যাথলিকদের কাছে পোপ যেরকম সম্মান পান, তিনি শিয়া গোষ্ঠীর কাছে ঠিক সেই রকম সম্মান পাচ্ছেন সারা পৃথিবীতে। শুধু সেটাও কথা নয়, শিয়া এবং সুন্নি এক যোগে এই যে নিহত হওয়া, হত্যা হওয়া, খুন করা যাকে বলা হয়, তার প্রতিবাদ জানাতে পথে নেমেছে। সবচেয়ে আশ্চর্য হলো বাহরিন। বাহরিনে যে আমেরিকার সেনা শিবির আছে, নেভাল ফ্লিট আছে, সেখানে বোমা বর্ষণ করেছে ইরান, এবং সেখানে সেই ইরান বোমা বর্ষণ করার পরেও বাহরিনের নেতারা, বাহরিনের মানুষ, বাহরিনের জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আমেরিকার আগ্রাসনে, আমেরিকার বিরুদ্ধে প্রসেশন করেছে, মিছিল করেছে, ধিক্কার জানিয়েছে আমেরিকাকে। ভেবে দেখুন, নিজের দেশের মাটিতে বিস্ফোরণ হয়েছে, বোমা পড়েছে, মিসাইল পড়েছে, মেরেছে ইরান, আর তারা প্রতিবাদ জানাচ্ছেন আমেরিকার বিরুদ্ধে। কারণ তাদের সবারই মনে হচ্ছে, শিয়া এবং সুন্নি সকলের মনে হচ্ছে এই কাজটা আমেরিকা যেটা করেছে এটা ইরানের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং এই আঘাতটা অন্য অনেকের উপরে আসতে পারে। এবং শুধু সেখানেই শেষ নয়, এই যে আমি বললাম প্রথমে যে ইরানের যে এখন যারা রয়েছে তারা ধরে নিয়েছে, যাদের আমরা রেভলিউশনারি গার্ডস বলা হয়, তারা কিন্তু ধরে নিয়েছে এটা দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। এবং এটা বলা হয়, যেটা মিলিটারি পরিভাষায়, মানে প্রতিরক্ষার পরিভাষায় অনেক সময় বলা হয় যে ইউনিটি অফ কমান্ড থাকে মিলিটারিতে। ইউনিটি অফ কমান্ড, কমান্ডটা একই রকম হবে, এখন তা নয়, ইউনিটি অফ এফার্ট। প্রত্যেকটি সেনা, মানে একেবারে যে পদাতিক থেকে একবারে জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, যত উচ্চ পদাধিকারী আছে তাদের মধ্যে ইউনিটি অফ এফার্ট,
যা করছেন তা যেন এক সূত্রে বাঁধা থাকে। এক সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। আমেরিকা একবারের জন্য ভাবতে পারেনি যে এইভাবে ইরান লড়াই চালিয়ে যাবে, যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গিয়েছেন এবং তার সঙ্গে এইরকম ভাবে পালভারাইজ করে দেওয়া, মানে বোমা বর্ষণে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। আমেরিকা এমন ভাবে বোমা ফেলেছে, এত নিষ্ঠুর ভাবে বোমা ফেলেছে ইরানে 170 জন পড়ুয়া মারা গিয়েছে, নিহত হয়েছে। এটাকে হত্যাকাণ্ড বলা উচিত। এটা আর তাছাড়া কি বলা যেতে পারে? এটা খুন বলা উচিত। খুনের আসামি হয়ে কাজ করছে আমেরিকা, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যের অধিপতি ডোনাল্ড ট্রাম্প। অথচ ভারত চুপ। এই অবস্থার পরেও, এরকম মর্মান্তিক ঘটনার পরেও ভারত চুপ করে থাকলো কি করে? গাজাতেও আমরা দেখেছি এই কাণ্ড ঘটেছে, হাসপাতালের উপর বোমা পড়েছিল। তখন সবাই বলবে কেন? হামাস। উল্টো দিক থেকে হামাস হচ্ছে একটা টেররিস্ট অর্গানাইজেশন, তারা ইসরায়েলকে মেরেছে। খুব খাঁটি কথা, মেরেছে, খুব অন্যায় করেছে, অত্যন্ত অন্যায় করেছে। কিন্তু তারপরে তারপরে কারা শাস্তি পাচ্ছে? সিভিলিয়ানস, সাধারণ মানুষ, নারী, বৃদ্ধ, অন্তঃসত্ত্বা বধূ, সদ্যজাত শিশু, তারা মারা যাচ্ছে, নির্বিচারে তাদের মেরে ফেলা হচ্ছে। আর যারা সভ্য জাত বলে পৃথিবীতে বড়াই করে তারা চুপ। এই হচ্ছে সভ্যতার মাপকাঠি, মাপদণ্ড এটাই। তবে ইরানে আক্রমণের পরে কিন্তু আর চুপ করে থাকছে না অনেকেই। বেলজিয়াম যে প্রতিনিধি, বিশেষ করে বেলজিয়ামের সরকার, তারা বলছে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমেরিকা যেটা করছে সে ঠিক হচ্ছে না, এটা বলেছে। এটা বন্ধ হওয়া উচিত। আমেরিকা এবং ইসরায়েল যেটা করছে এটা বন্ধ হওয়া উচিত। স্পেন পর্যন্ত বলেছে, তাই জন্য প্রচন্ড রেগে গিয়েছেন ট্রাম্প সাহেব। এমনকি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অনেক দেরিতে নাকি এই ব্যাপারে মন্তব্য করেছেন বলেও তিনি খুব ক্ষুব্ধ। ভারতের প্রধানমন্ত্রী কিছু বলছেন না। তিনি বলবেন কি করে? তাকে তো বলতে গেলে বলতে হবে ইসরায়েলের পক্ষ নিয়ে, এবং সেটা তিনি কিভাবে বলেছেন? সৌদি আরাবিয়াতে যখন ইরান বোমা মেরেছে তখন তিনি বলেছেন, সৌদি আরাবিয়াকে বলেছেন যে না, ইনার মোটেই ঠিক কাজ করেনি। আর যখন এই শিশুরা মারা যাচ্ছে, যখন এরকম সাধারণ মানুষ, নিরীহ মানুষ সাংঘাতিক ভাবে আহত হচ্ছে, জখম হচ্ছে, পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন তখন তিনি চুপ। এই যে ঘটনাটা ঘটছে, এবারে কি হলো? ইরান যে থামবে না এটা কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে। আমেরিকা কিন্তু যথেষ্ট বিপাকে আছে, ইসরায়েলও আছে। কারণ আমেরিকা এবারে কি করবে? এবারে আমেরিকান বেস আছে পৃথিবীর বিভিন্ন দেশে, বহু দেশে আমেরিকান বেস আছে। 750 দেশে প্রায় আমেরিকান বেস আছে। সেই আমেরিকান বেস গুলোকে এরা আক্রমণ করবে। ইরান করে যাচ্ছে, এর আগে 27 খানাতে করেছে, আরো করবে ওরা, বুঝতেই পারা যাচ্ছে। বিভিন্ন আমেরিকান দূতাবাসে আক্রমণ শানাবে। তখন সেখানে মার্কিনী যত নাগরিক সেখানে আছেন, অফিসার সেখানে আছেন, তারা তো মৃত্যু মুখে পড়বেন। তখন ট্রাম্প সাহেব কি নিজের দেশের যে বিক্ষোভ হবে সেটা আর সামলাতে পারবেন? পারবেন না। এবং ইউনাইটেড নেশনসে তখন কি উত্তর দেবেন? সবচেয়ে বড় কথা, এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধী হিসেবে ইতিমধ্যে বিবেচিত, অনেকদিন আগে আমরা জানি, সাব্যস্ত। তিনি এই কাজটা করে যাচ্ছেন এবং তারকে সাহায্য করে যাচ্ছেন ট্রাম্প সাহেব। আসলে কি হয়েছে? ট্রাম্পও বুঝে গেছে ইসরায়েল এখন তাদের দায়, ইসরায়েলের পাশে থাকতে হবে, কারণ ইসরায়েলের আস্তে আস্তে সমস্ত এই সমরাস্ত্র কমে আসছে। ইন্টারসেপ্টর সেগুলো কমে গিয়েছে। ইন্টারসেপ্টর মানে যাতে করে মিসাইল হানা আটকানো যায়। আর আরো একটা ব্যাপার হয়েছে, চীন এবং রাশিয়া সরাসরি বলে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে এই আক্রমণ চলবে না, চলতে পারে না। চীন কি বলেছে শুনেন একবার। China says it supports Iran in protecting its sovereignty and territorial integrity. পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় এটা বলে দিয়েছে যে ইরানের সার্বভৌমত্ব আর তাদের যে দেশ সেটা সম্পূর্ণ স্বাধীন বলে তাদের উপরে কোন রকমের আক্রমণ চলতে পারে না। এটাই তো বলছে, সেটা রক্ষা করার দায়িত্ব তাদের।
তারা রক্ষা করবে এটা। চীন যে তাদের পাশে আছে এটুকু বোঝা গিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এমন ড্রোন ইসরায়েল ব্যবহার করছিল যেগুলো অকেজ হয়েছে, কিন্তু যেগুলো ইরান ব্যবহার করছে সেগুলো আরো শক্তিশালী। কি করে? এবারে চীনের কথায় আসুন। চীনের যে সাইবার ক্যাপাবিলিটি যেভাবে এগিয়েছে, সেটা একটা যাকে বলা হয় অন্য পর্যায়ে চলে গিয়েছে, ভিন্ন মাত্রায় চলে গিয়েছে। যে ড্রোন গুলো ব্যবহার করছে ইরান, সেখান থেকে একটা সিগন্যাল বেরোয়। সেই সিগন্যালটা দেখে অন্য দেশের উপরে উড়বার সময়, যাবার সময়, বা যখন কোনো শত্রু দেশের উপরেও সে হানা দেয় এই ড্রোনগুলো, তখন সেই সিগন্যালটা যাতে কি সিগন্যাল পাঠাচ্ছে সেটা যদি বুঝতে না পারে শত্রু দেশ, ওই সিগন্যালটা পাল্টে যায়। এবং এইটা চীন নিজেই করে দিতে পারে। এবং চীনের যে সাইবার ক্যাপাবিলিটি আছে সেখান থেকে এটা করে দেওয়া যায়। তাদের যে বিশেষ সফটওয়্যার আছে বা তাদের যে সার্চ ইঞ্জিন আছে সেইখানে খুঁজে পেতে তারা ওটা পাল্টে দেয় সিগন্যালটা। এবারে কি হয়, কোনো দেশ, শত্রু দেশ, সেখানে উপর দিয়ে যখন ড্রোন যাচ্ছে তখন সেখানে ইন্টারসেপ্ট করার জায়গায় ওরা মনে করে এটা কোনো বন্ধুত্বপূর্ণ ড্রোন, বন্ধু দেশের ড্রোন, তখন তাকে আঘাত করা যায় না। সেই ড্রোন গিয়ে নিজস্ব জায়গায় গিয়ে হানা দেয়। ঠিক এইভাবে করেছে, একাধিক জায়গায় এই ড্রোন এইভাবে আঘাত দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কোন পর্যায়ে চলে গিয়েছে। চীন কিন্তু এটা সাপোর্ট করেছে, চীন কিন্তু এই সাহায্য করেছে, রাশিয়াও সাহায্য করবে বলে দিয়েছে। কাজে এই যুদ্ধ থামবে না। এবারে যে প্রথমে বলছিলাম সেই কথাটাই আছে যে ভারতের তাহলে কি হবে। না, ভারতের একটা জিনিস আমি বলছি শেষ করার আগে, যে বারবার বলছি যে এই যে পেট্রোলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, পাওয়া যাবে না হয়তো, এখন আমরা পাবো। কারণ আগামী প্রায় মাস পাঁচেক বিভিন্ন নির্বাচন আছে, বিভিন্ন রাজ্যের নির্বাচন আছে, পশ্চিমবঙ্গ আছে আমরা জানি, তামিলনাড়ুতে আছে, কেরালাতেও আছে, এরপর পরপর আছে। এখানে এই সময় তেলের দাম সরকার বাড়াবে না, কেন্দ্র বাড়াবে না, জানে তাতে বিপাকে পড়বে। কাজেই এখন কোন রকমে দামটা রেখে দেওয়া হবে, তাতে অর্থনীতিতে টান পড়বে, বিরাট টান পড়বে। আর সেটুকু সহ্য করে নেবে সরকার। কারণ এর আগে আমরা দেখেছি আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বেড়েছিল, ভারতেও তেলের দাম বাড়ানো হয়েছিল, কিন্তু যখন আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কমেছিল তখনও কিন্তু আমাদের তেলের দাম কমেনি। কাজে সরকারের কাছে সেই উদ্বৃত্ত টাকা আছে এবং বিভিন্ন তেল কোম্পানিগুলোকে এখন বিভিন্ন লোকসান বইতে হতে পারে। সরকার তাদের সঙ্গে কথা বলবে। কাজে আগামী 5 মাস এটা হবেই বলে ঠিক নেই, কিন্তু যেটা হবে আমাদের কৃষি ক্ষেত্রে একটা বিশাল রকমের ধাক্কা আসবে। সেই ধাক্কাটা আমরা কিভাবে সামলাতে পারবো জানি না। কারণ একদিকে সারের একটা বিশাল অংশ সালফার আসে ওই মধ্যপ্রাচ্য থেকে, বাসমতি চাল আমি বলেছি, চায়ের কথা বলেছি, এগুলো রপ্তানি হয়, রপ্তানি আর হবে না। বিশেষ করে হরমুজ প্রণালী, যেটা আমি আগের দিন আমার একটা এপিসোডে বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হরমুজ প্রণালী কোথা থেকে যায়, কিভাবে যায়, সব আপনারা জানেন, সেটা পুরোপুরি বন্ধ। এবং ইরান বলে দিয়েছে, কারণ ইরানের নিয়ন্ত্রণে আছে এই হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। চীন এবং রাশিয়ার জাহাজকে তারা পেরোতে দেবে, অন্য কোনো জাহাজকে পেরোতে দেবে না। আর ভারতের সঙ্গে এখন ইরানের সম্পর্কটা কোথায় আমরা জানি না। ভারতের সম্পর্কে একটি কথাও সেই জন্য ইরান বলেনি। এটা খুব দুর্ভাগ্যের আমাদের। ভারতের জাহাজ সেখান থেকে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ ট্রাম্প সাহেবের তর্জনী আছে, না করা যাবে না। এই ট্রাম্প সাহেবের তর্জনী যতক্ষণ না আমরা উপেক্ষা করতে পারবো, যতদিন না মোদী সাহেব উপেক্ষা করে বলতে পারবেন না তোমার কথায় আমরা চলি না, ততদিন আমাদের অবস্থা খুব একটা ভালো হবে বলে মনে করছি না। অনেকে বলবেন এটার মধ্যে কূটনীতি আছে, হয়তো আছে, কিন্তু সেই কূটনীতি লড়াইয়ে কিন্তু আপাতত অনেকদিন ধরেই ট্রাম্প সাহেব জিতছেন। এখন ইসরায়েলও জিতছে, ভারত জিতছে কি? আপনারাই ভেবে দেখুন, আপনারাই জানাবেন আমাকে কমেন্টে, যা মনে করবেন তাই জানাবেন। নমস্কার, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে।